দেবীর সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং কলকাতার শুরুতেই আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা। প্রচন্ড রেগে হুটার বাজিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, বাবুল নিজেই গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। মন্ত্রী বাবুল সুপ্রিয় কেন এত জোরে হুটার বাজিয়ে যাচ্ছিলেন প্রশ্ন করাতেই শুরু হয় তাদের মধ্যে বচসা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটেছিল এবং এই মুহূর্তে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে? দেখো, তোমার প্রথমে বলে রাখি, দ্বিতীয় হুগলি সেতুতে সম্প্রসারণ এবং কাজের জন্য রাস্তা ছোট করা হয়েছে এবং কলকাতা থেকে হাওড়ার দিকে যে লেনটি আসছে সেখানে অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে, যার ফলে গাড়ি চলাচলের অসুবিধে। সেই জায়গায় যেটা অভিযোগ তুলে আসছে বাবুল সুপ্রিয় যেটা বলছে, তিনি আসছিলেন কলকাতা থেকে হাওড়ার দিকে, তখন দেখে যে হুটার বাজিয়ে কেউ বা কারা প্রচন্ড গতিতে যাচ্ছে এবং এতটাই পাশ দিয়ে যে র্যাশ ড্রাইভিং করে যাচ্ছিল যে 2-3টি বাইক ওখানে পড়ে গেছিল এবং সেই দেখে বাবুল সুপ্রিয় নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ঠিক যে হুটার বাজানো গাড়ি, অর্থাৎ তখনও জানতো না যে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই গাড়িতে রয়েছে। গাড়িটি সামনে আটকে টোল প্লাজার কাছে গাড়িটাকে আটকানো হয়। আটকানোর পরে জিজ্ঞাসা করা হয় ড্রাইভারকে, বাবুল সুপ্রিয় যেটা অভিযোগ, যে কেন এত জোরে গাড়ি চালানো এবং হুটার বাজিয়ে কেন এত জোরে গাড়ি নিয়ে আসা হচ্ছে। সেই বলাতে গাড়ি থেকে গাড়ি গাড়াজ এবং বাবুল সুপ্রিয়কে বিভিন্নভাবে কটূক্তি করতে থাকে ড্রাইভার। পাশাপাশি ড্রাইভার যখন এই ঘটনা ঘটাচ্ছিল, বাবুল সুপ্রিয় যখন গাড়ির দিকে লক্ষ্য করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বসে রয়েছে এবং তখন তাকে জিজ্ঞাসা করে, তখনও যেটা বাবুল সুপ্রিয়র অভিযোগ আসছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কটূক্তি এবং বাজে ভাষা ব্যবহার করতে থাকে। সেই সময় অনেক লোকজন জড়ো হয়ে যায়, কলকাতা পুলিশ চলে আসে, টোল প্লাজার যারা কর্মীরা তারাও চলে আসে, সবাই ভিডিও করতে থাকে। বাবুল সুপ্রিয়র অভিযোগ যে হুটার বাজিয়ে লাল লাইট লাগিয়ে কেন এইভাবে জোর করে গাড়ি নিয়ে যাওয়া, যেখানে পাবলিকের ক্ষতি হচ্ছে সেখানে, তাই জন্য তিনি প্রতিবাদ জানিয়েছে। তবে এই বিষয় নিয়ে কেউ কারোর দিকে অভিযোগ এনেছে, কিন্তু থানায় কারো অভিযোগ জানানো হয়নি। তবে বাবুল সুপ্রিয় যেটা বারবার বলছে যে এইভাবে ব্যবহার আমি আশা করিনি, যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের সাংসদ গাড়িতে এমপি স্টিকার লাগিয়ে হুটার বাজিয়ে যাচ্ছে, যেটা আইনত করা যায় না। এবং ভালোভাবেই জিজ্ঞেস করার ফলেও তাকে যেভাবে কটূক্তি করা, গালিগালাজ করা, সেটা নিয়ে তিনি অত্যন্ত দুঃখিত। তাই জন্য এই বিষয়টা নিয়ে একদম সরগোল, প্রায় 8 ঘন্টার ওপর গাড়ি আটকে থাকে। তারপরে বাবুল সুপ্রিয় নিজেই গাড়ি চালিয়ে এই ঘটনাস্থল থেকে চলে যায়। বেশ, ধন্যবাদ তোমাকে জগন্নাথ। আমরা কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। একের পর এক ইস্যুতে মুখ পুড়েছে জুনিয়র ডাক্তারদের। কলকাতা পুলিশের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিলমোহরের পর উঠছে প্রশ্ন, তাহলে কর্মবিরতি, উৎসব বয়কট, জনতার চার্জশিটে কোন স্বার্থ সিদ্ধির চেষ্টা? আরজিকর ইস্যুতে তোলপাড় হয়েছে রাজ্য। পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুনে দলমত নির্বিশেষে পথে নেমেছে মানুষ। তবে বাদ যায়নি রাজনীতি। ধর্ষণ খুনের মতো নৃশংস ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা চলেছে অবিরাম। ছিল নির্যাতিতার ছবি সামনে রেখে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার লড়াই, যেখানে সবচেয়ে সমালোচিত জুনিয়র ডাক্তারদের একাংশের ভূমিকা। 1. কর্মবিরতি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে অচলাবস্থার মুখে ঠেলে দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। 2. বৈঠকে 2 মিনিট নির্যাতিতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হয় নবান্নে। সেখানে কলেজ নির্বাচন থেকে কমিটি গঠন সংক্রান্ত নানা দাবির মাঝে নির্যাতিতা প্রসঙ্গে 2 মিনিটেরও কম সময় কথা বলেন জুনিয়র ডাক্তাররা। 3. জনতার চার্জশিট। সিবিআই তদন্ত চলাকালীন শীর্ষ আদালতে বিচারাধীন মামলার মন গড়া চার্জশিট শহরের রাস্তায় টাঙিয়ে দেন ডাক্তাররা। 4. উৎসব বিরোধিতা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে হঠাৎ উৎসবে ফিরছি না ঘোষণা জুনিয়র ডাক্তারদের। রাজ্যের পুজো কার্নিভাল থেকে নজর ঘোরাতে দ্রোহের কার্নিভাল আয়োজন। 5. কোটি কোটি অর্থের তহবিল। আরজিকরের নির্যাতিতার নামে গোটা রাজ্য থেকে অর্থ সংগ্রহ করা হয়। হস্টেল রুমের ঠিকানায় গড়া অ্যাকাউন্টে তোলা হয় কোটি কোটি টাকা। 6. আন্দোলনকে মাঝপথে ছেড়ে দেওয়া। ঘটনার প্রায় 5 মাস গড়াতে চলেছে, এখনও মেলেনি বিচার। কিন্তু হুজুগে আন্দোলন উবে গেছে কর্পূরের মতো, আর রাস্তায় দেখা যায় না অনশনকারী বা আন্দোলনকারীদের কাউকে।
একের পর এক ইস্যুতে তীব্র সমালোচনার মুখে জুনিয়র ডাক্তাররা। কলকাতা পুলিশের তদন্ত যে সঠিক পথেই চলছিল তাতে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে পথে নেমে উৎসব বয়কট আর দ্রোহের কার্নিভালে কোন স্বার্থ সিদ্ধির চেষ্টা হয়েছে? সরকারকে চাপে রেখে ক্ষমতা দখলের সমীকরণ নাকি অন্য কোনো রাজনীতির অঙ্ক? কলকাতা টিভি। একমাত্র দোষী সঞ্জয় রায়, বিরলের মধ্যে বিরলতম অপরাধ। আদালতের সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আবেদন সিবিআইয়ের। কলকাতা পুলিশের তদন্তে শিলমোহর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় কলকাতা পুলিশের তদন্তেই পাকাপাকি শিলমোহর। বৃহস্পতিবার শিয়ালদা জেলা আদালতে সিবিআই জানায়, জৈবিক নমুনার ফলাফল, সিসিটিভির ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে সিবিআইয়ের মত 9 অগস্ট আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুন করেছিল সঞ্জয় রায়। যাবতীয় প্রমাণ ও সাক্ষ্য সেদিকেই নির্দেশ করছে, যার প্রেক্ষিতে শুক্রবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি করল সিবিআই। শুক্রবার শিয়ালদা আদালতে ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। সিবিআই সওয়ালে জানায়, অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক। এজেন্সি জানিয়েছে, ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে। 2 মাসে 50 জনের জবানবন্দিও নেওয়া হয়েছে। তার ভিত্তিতেই এই ফাইনাল ক্লোজিং জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি। আগামী সপ্তাহে এই মামলার সাজা ঘোষণাও হতে পারে। সিবিআই চার্জশিট পেশের পরেই কলকাতা পুলিশের তদন্তে এক প্রকার শিলমোহর পড়ে। পুলিশের তদন্ত ভুল ছিল না, ঠিক পথেই এগোচ্ছিল পুলিশ। ঠিক কি প্রশ্নের উত্তর তারা খুঁজছেন? একদিকে যেমন ডিএনএ রিপোর্ট তাদের হাতে রয়েছে এবং সেই টেস্ট রিপোর্ট থেকে কার্যত পরিষ্কার যে তার উপর যে অত্যাচার হয়েছিল, শারীরিক যে অত্যাচার হয়েছিল বা যে ধর্ষণের কথা বলা হচ্ছে, সেই ঘটনা ঘটিয়েছে সঞ্জয় রায়। কলকাতা পুলিশে অনাস্থা দেখিয়ে প্রবলভাবে সিবিআই তদন্ত দাবি করেছিল বিরোধীরা। পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগও আনা হয়েছিল, যদিও সে বিষয়ে কোনো কিছুই চার্জশিটে বা আদালতে এখনো উল্লেখ করেনি সিবিআই। কলকাতা টিভি। মালদায় তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেপ্তার 3, আটক 2, চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনায় উদ্ধার আগ্নেয়াস্ত্র ও নম্বর প্লেটহীন মোটর বাইক। কাউন্সিলর খুনে জড়িত জমি ব্যবসায়ী, দাবি পুলিশের। উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ফিরহাদ হাকিমের। কড়া সাজা ঘোষণার ডিজির। মালদার তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া আততায়ীদের মধ্যে 2 জন বিহারের বাসিন্দা। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও নাম্বার প্লেটহীন একটি বাইক। ওই বাইকে চেপে এসেই আততায়ীরা দুলাল সরকারকে খুন করে বলে দাবি পুলিশের। ঘনিষ্ঠ মহলের দাবি, 10 লক্ষ টাকা দিয়ে বিহারের সুপারি কিলার ভাড়া করা হয়েছিল কাউন্সিলরকে খুন করার জন্য। পুলিশ সূত্রে খবর, ধৃত মোহাম্মদ সামি আখতার এবং আব্দুল গনি বিহারের কাটিহারের বাসিন্দা। টিঙ্কু ঘোষ মালদার ইংরেজবাজার থানার যদুপুরের বাসিন্দা। যদিও অভিযুক্তদের হয়ে মামলা লড়তে রাজি নন মালদার আইনজীবীরা। ম্যাটারটা খুব সেন্সিটিভ ম্যাটার। মালদার একজন স্বনামধন্য ব্যক্তি দুলাল সরকার, উনি ওনার স্ত্রী চৈতালি সরকার আমাদের অ্যাডভোকেট। এখন ওই সেন্টিমেন্টের দিকে তাকিয়ে মালদাবারে কোনো অ্যাডভোকেট এই মামলা লড়তে রাজি হচ্ছেন না। যদি সরকারিভাবে কোনো আইনজীবী নিয়োগ করা হয়, উনি মামলা লড়বে। 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটক ব্যক্তিরা দুলাল সরকারের পূর্ব পরিচিত বলে পুলিশ সূত্রে খবর। আততায়ীদের মধ্যে রবি বিশ্বকর্মা নামে এক জমি ব্যবসায়ী রয়েছে। সূত্রের খবর, রবিই নাকি দুলাল সরকার খুনের মূল ষড়যন্ত্রকারী। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় মালদা জেলা আদালত। দোষীদের বিরুদ্ধে কড়া সাজার ঘোষণা রাজ্য পুলিশের ডিজির। একদম নেই, ও সব জায়গায় আছে, ধরা হয়েছে, আর অ্যাকশন নেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। শুক্রবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুলাল সরকারের দেহ মহানন্দা পল্লীতে তার আবাসনে নিয়ে যাওয়া হয়। ইংরেজবাজার পুরসভাতেও টানা 6 বারের কাউন্সিলর দুলাল সরকারের মরদেহ রাখা হয়। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যসভার সাংসদ মৌসম নূর সহ তৃণমূলের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন তাঁর শেষ যাত্রায়। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তোলেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে
তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে, কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বিজেপি বিধায়কের মাধ্যমে দুলাল সরকারকে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাউন্সিলর খুনের ঘটনার পর নিরাপত্তা বাড়াতে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়িতে পুলিশি প্রহরা বসানো হয়। গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বীরভূমে প্রশাসনিক কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে বীরভূমে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বীরভূমের জেলা শাসক, জেলার পুলিশ সুপার, জেলা পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনার পরে দেউচাপাচামি কয়লা খনি পরিদর্শন, কথা বলেন প্রকল্পের সঙ্গে জড়িত মানুষজনের সঙ্গে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচাপাচামি। এই প্রকল্পের কাজে ধীরগতিতে এবং জমি অধিগ্রহণে খামখেয়ালিপনার জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বীরভূমের জেলাশাসক বিধান রায়কে কড়া ভাষায় ভৎসনা করেন মুখ্যমন্ত্রী। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। বীরভূমে প্রশাসনিক কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে সশরীরে বীরভূমে গিয়ে 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পেয়েই শুরু তৎপরতা। শুক্রবার সকালে বীরভূমে পৌঁছন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বোলপুর রেল স্টেশন থেকে সরাসরি রওনা দেন দেউচাপাচামি কয়লা খনিতে। বীরভূমের জেলা শাসক, পুলিশ সুপার, জেলা পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে চলে এক প্রস্ত আলোচনাও। এরপরই দেউচাপাচামি পরিদর্শনের পর কথা বলেন প্রকল্পের সাথে জড়িত মানুষজনের সঙ্গে। যাতে মাইনিং এর কাজ তাড়াতাড়ি শুরু করতে পারে এই ব্যাপারে আজকে রিভিউ করলাম। আমাদের যে ওভারবার্ডেন রিমুভালের কাজ আছে, মোটামুটি 326 একর জমিতে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে ওভারবার্ডেনের কাজগুলো আমরা শুরু করব। এটা আগামী 15-20 দিনের মধ্যে ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে। তাছাড়া যেহেতু ডেপথে কোল সিমগুলো আছে, সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। একদম নেই, ও সব জায়গায় আছে, ধরা হয়েছে, আর অ্যাকশন নেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। বীরভূমের নদ নদীগুলি থেকে চলছে দেদার বালিলুট। সেই টাকা রাজ্য সরকারের কোষাগারে না গিয়ে যাচ্ছে অসাধু ব্যক্তিদের পকেটে। বৃহস্পতিবার এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও প্রকাশ্যে চলছে বালি পাচার, তাও আবার বীরভূম জেলায় যখন সশরীরে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি। বীরভূমের অজয় নদী থেকে বালি পাচার হয়ে যাচ্ছে বর্ধমানের দিকে। স্থানীয়দের অভিযোগ, যে ঘাটগুলি থেকে বালি তোলা হচ্ছে সেগুলি সবই বেআইনি, কিন্তু এ বিষয়ে পুলিশ প্রশাসনের কোনো নজর নেই। হ্যাঁ, এখানে বালি কন্টিনিউ প্রতিদিনই তোলা হয়, এরকম কোনোদিনই বন্ধ যায় না। পুলিশ প্রশাসন আসে, দেখে, চলে যায়, ঘুরে চলে যায়। না, ওরা যখন আসে তখন বন্ধ করে রাখে গাড়ি। বালি তোলা এবং বালি পাচার পুরো কাজের সঙ্গেই যুক্ত রয়েছে বীরভূম এবং বর্ধমানের বালি মাফিয়ারা, আর তাদের স্থানীয় নেতারা ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কেন বালি পাচারে রাশ টানতে পারছে না স্থানীয় প্রশাসন, উঠছে সেই প্রশ্ন। বীরভূম থেকে মনা বীরবংশের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতার সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। কলকাতা শহরের 8টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই সম্পত্তিগুলির বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করতে হবে। সেই সঙ্গে বাসিন্দাদেরও উচ্ছেদের নির্দেশ আদালতের। কলকাতা শহরে বেআইনি নির্মাণ নিয়ে তৎপর কলকাতা হাইকোর্ট। কেশবচন্দ্র স্ট্রিটের 6টি বাড়ি সহ মোট 8টি বাড়ি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় শত্রু সম্পত্তি এবং অন্যান্য সম্পত্তির বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি, পুরসভার অনুমোদন ছাড়াই হচ্ছে এইসব নির্মাণ।
আবেদনে কেশবচন্দ্র সেন স্ট্রিটের 6টি, রাজা রাজনারায়ণ স্ট্রিটের 1টি এবং গিরিশ বিদ্যারত্ন লেনের একটি সম্পত্তির উল্লেখ করা হয়েছে। এই 8টি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে 170 নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিটের এক বাসিন্দা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শুধুমাত্র 170 নম্বরের সম্পত্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেও বাকিগুলির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ ভেঙে ফেলার আগে ওই নির্মাণের ভেতরে সমস্ত বাসিন্দাদের উচ্ছেদ করতে হবে, সে কাজে সহযোগিতা করতে হবে কলকাতা পুলিশকে। এছাড়াও ওই বাড়ির সমস্ত বিদ্যুৎ সংযোগ ও পানীয় জল সরবরাহ বিচ্ছিন্ন করতে হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সংক্রান্ত বিষয়ে সমস্ত রিপোর্ট আগামী 28 ফেব্রুয়ারি জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। কলকাতার বেআইনি নির্মাণগুলিতে অবিলম্বে পুরসভার পানীয় জল ও সিএসসির বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। অবিলম্বে ওই বেআইনি বাড়ি বা সম্পত্তিতে বসবাসকারীদের কলকাতা পুরসভা উচ্ছেদ করবে। পুলিশ তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে। উচ্ছেদের পর এই সম্পত্তি বা বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলতে হবে। আদালতের এই নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কিনা তার উপর কলকাতা পুরসভা, পুলিশ এবং সিআইএসসি কে নজরদারি চালাতে হবে। কাজ কতদূর হলো 28 ফেব্রুয়ারি আদালতকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। 170 নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিটের সম্পত্তি ভাঙা হবে কিনা সেই বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নির্ভর করবে। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে পীযূষ কান্তিনাথ, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও টনক নড়েনি। জেলা প্রশাসনের নাকের ডগায় জলাশয় ভরাট করে রমরমিয়ে চলছে নির্মাণ কাজ। 100 মিটারের মধ্যে আবার আরামবাগ পুরসভার অফিস। আরামবাগের 14 নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া সংলগ্ন এলাকায় পুকুর ভরাট করে চলছে নির্মাণ কাজ। এলাকার কাউন্সিলরের দাবি নিষেধ করার পরেও কাজ বন্ধ হয়নি। বিজেপির অভিযোগ তৃণমূলের মদতেই জলাশয় ভরাট করে নির্মাণ চলছে। সূত্রের খবর, প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, জলাশয় ভরাট করা যাবে না। তারপরেও তাঁর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ ভূমি ও ভূমি রাজস্ব অফিসের সামনেই জলাশয় ভরাট করে চলেছে নির্মাণ কাজ। নির্মাণ স্থলের 100 মিটারের মধ্যে রয়েছে আরামবাগ পুরসভার অফিস। আরামবাগের 14 নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া সংলগ্ন এলাকায় চলছে ওই নির্মাণ কাজ। সূত্রের খবর, জলাশয় ভরাটে অভিযুক্ত চন্দ্রশেখর মুখোপাধ্যায়কে একাধিকবার ডাকা হলেও তিনি বাড়ির বাইরে বেরোননি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুর ভরাট হচ্ছে দেখেও কেউ প্রতিবাদ করছে না। এরকম করে ভরাট হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ কোনো কিছু প্রতিবাদ করছে না। এইগুলো কিসের অফিস? এটা হচ্ছে আরটি অফিস আছে এখানটা, 5টা এসডি অফিস আছে, জেলার অফিস, কন্ট্রোল অফিস, এখানে কন্ট্রোল অফিস ছিল আগে, আর এটা হচ্ছে আবকারি অফিস। সে অফিসগুলো সামনেই হচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, কেউ কোনো কথা প্রতিবাদ করছে না। আরামবাগ পুরপ্রধানের দাবি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা খুব লজ্জার বিষয় যে এসডিএলওর সামনে বাড়ি হচ্ছে, এসডিএলও ঢুকতে বেরোতে তার স্টাফেরা বা এসডিএলও দেখেননি। হ্যাঁ, বিষয়টা আমি অলরেডি বেলারকে জানিয়েছি, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, পুকুর ভরাটের ঘটনা নতুন কিছু নয়। এই সমস্ত ঘটনার নেপথ্যে রয়েছে শাসক দল। পুকুর ভরাট করে নির্মাণ কাজ এটা প্রথমবার নয়। তৃণমূল জমানায় এরকম অনেক দৃষ্টান্ত দেখেছি। আমরা অনেক জায়গায় প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার ফলে অনেক জায়গায় আটকেছে। এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে যাদের পুকুর ভরাট হয় তাদের একটা যোগসাজশ আছে। এই কারণেই আছে, কারণ ওখান থেকে মোটা একটা অঙ্কের টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা পায়। জলাশয় ভরাট করে রমরমিয়ে চলছে নির্মাণ কাজ। ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিজেপি। আইনের পথেই চলবে বলে পাল্টা দাবি তৃণমূলের। দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। পরীক্ষায় পাশ করল রাজ্য বিজেপি। মিসড কলের সদস্য সংগ্রহ হয়েছে 36 লক্ষ। 2018-তে সদস্য সংগ্রহ হয় 82 লক্ষ। সদস্য সংগ্রহে ব্যর্থতা নিয়ে দলের অন্দরে বিতর্ক। লক্ষ্যমাত্রা ছিল 1 কোটি, কিন্তু 36 লক্ষেই থামতে হলো বিজেপিকে।
ডিসেম্বর মাসের শেষে মিসড কলের মাধ্যমে ৩৬ লক্ষ সদস্য সংগ্রহ করতে পেরেছে রাজ্য বিজেপি। বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি ঘুরেও কেন্দ্রীয় কমিটির দেওয়া লক্ষ্যমাত্রার অর্ধেকও পার করতে পারেনি রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় পর্যবেক্ষকের যুক্তি অনুযায়ী সর্বভারতীয় কোনো পরীক্ষায় পাশ করতে গেলে ১০০তে ৩৪ পাওয়া বাধ্যতামূলক। সেই মতো শেষ পর্যন্ত ৩৪ লক্ষ অতিক্রম করে রাজ্য বিজেপি। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত রাজ্য বিজেপির সদস্য হয়েছিল মেরে কেটে ২৬ লক্ষ, যদিও পরে নিজেদের ফাঁড়া কাটিয়ে স্বস্তির হাসি হাসে রাজ্য নেতৃত্ব। অমিত শাহ বলেছিলেন ১ কোটি সদস্য সংগ্রহ করতে হবে। ২০১৮ সালে বিজেপির সদস্য সংগ্রহ হয়েছিল ৮২ লক্ষ। সেই মতো অমিত শাহ ১ কোটি সদস্য সংগ্রহের অ্যাসাইনমেন্ট দিয়েছিল রাজ্য নেতৃত্বকে। তবে শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ তো দূর, পাস মার্কসও তুলতে কালঘাম ছুটেছে রাজ্য বিজেপির। যদিও দলের একাংশের দাবি বহু সিম কার্ড জাল করে ওই সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, আসলে ২৬ থেকে ২৭ লক্ষের গণ্ডিও পেরোতে পারেনি গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, ৪৩টির মধ্যে রাজ্যের ৫ সাংগঠনিক জেলা নদিয়া দক্ষিণ, নদিয়া উত্তর, দক্ষিণ দিনাজপুর, তমলুক ও জলপাইগুড়িতে ১ লক্ষেরও বেশি সদস্য সংগ্রহ করতে পেরেছে বিজেপি। দার্জিলিং, জঙ্গিপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট ও জয়নগরে খারাপ ফল করেছে গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে পাস মার্কসও তুলতে পারেনি বিজেপি। সদস্য সংগ্রহের কাজ ঠিকমতো হয়নি বলে রাজ্য সভাপতির নাম এখনো প্রকাশ করেনি কেন্দ্রীয় নেতৃত্ব, মত দলের একাংশের। কলকাতা টিভি। দফতরে দফতরে ছুটে যাওয়ার দিন শেষ, বাড়িতে বসে ১ ক্লিকেই মিলবে পঞ্চায়েতের পরিষেবা। ১ ক্লিকেই হাতে আসবে সমস্ত শংসাপত্র। রাজ্য সরকারের উদ্যোগে পুরুলিয়াতেও শুরু হতে চলেছে এই পরিষেবা। লালফিতের ফাঁস শেষ, রাজ্য জুড়ে সাধারণ মানুষের হয়রানি কমাতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার ১ ক্লিকেই হাতে আসবে পঞ্চায়েতের সমস্ত শংসাপত্র। ঘরে বসে মোবাইলে ক্লিক করলেই মিলবে শংসাপত্র। জাতিগত শংসাপত্র, ডিস্টেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পাওয়ার জন্য এবার থেকে আর পঞ্চায়েত দপ্তরে ছুটে যেতে হবে না। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুরুলিয়া জেলার মানুষ। যাই হোক, প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে, যে উনি এমন একটি প্রকল্প অনলাইনের মাধ্যমে নিয়ে এসছেন, যেটার মাধ্যমে আমরা খুবই সুবিধা লাভ করব। অনেকের এখানে পঞ্চায়েতে আসতে হয়, আসার অসুবিধা, তো সেটা যদি ১ ক্লিকে বাড়িতে বসে হয়, অবশ্যই আমাদের সবারই উপকারে লাগবে। এটা পুরুলিয়ার বিভিন্ন পঞ্চায়েতে এ বিষয়ে জোর কদমে প্রচার চলছে। আরও সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন পঞ্চায়েত আধিকারিকরা। গ্রামগঞ্জে আমাদের এখনো প্রচুর মানুষ আছে যারা প্রপারভাবে মোবাইল মেনটেন করতে পারেন না বা অপারেট করতে পারেন না। তো তাদের জন্য আমাদেরকে আরেকটু ব্যাপারটা প্রচার করতে হবে। প্রচার করে তাদেরকে ফিল্ডে নেমে প্রপার শিক্ষিয়ে দিতে হবে। শিখিয়ে দিলে এটা খুব বেশি কঠিন হবে না, আশা করি সবাই অপারেট করতে পারবে। যে সুযোগ সুবিধাটার জন্য এই প্রকল্পটা, সেই সুযোগ সুবিধা যদি মানুষ পায় না, তাহলে অবশ্যই এটা অ্যাওয়ারনেস আমরা প্রধানদেরকে নিয়ে বা আমাদের যারা অ্যাওয়ারনেস আছেন পঞ্চায়েত লেভেলে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে আমরা সচেতন করি। পঞ্চায়েতের সার্টিফিকেট নেওয়ার জন্য ১০ থেকে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের। আবার পঞ্চায়েতে গেলেই যে সার্টিফিকেট মিলবে তার নিশ্চয়তা থাকে না। পঞ্চায়েতে প্রধান বা অন্য কোনো আধিকারিক না থাকার কারণে নাকাল হয়ে ফিরে যেতে হয়। একদিকে যেমন সময়ের ব্যয় হয়, অন্যদিকে কাজ বন্ধ রাখার কারণে আর্থিক দিকেও ক্ষতির সম্মুখীন হতে হয় মানুষকে। তাই এই পরিষেবা শুরু হলে উপকৃত হবেন জেলার বহু মানুষ। শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।